প্রিয় দর্শক, সারা বাংলা আড্ডার আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে সুজন আজম। আর আজকে আমার সাথে একজন গানের শিল্পী আছেন, যিনি চট্টগ্রামের মেয়ে, কিন্তু তার গান, তার সৃষ্টি চট্টগ্রামের বাইরে অর্থাৎ আমাদের পুরো বাংলাদেশ ছড়িয়ে আছে। তিনি শুধু নির্দিষ্ট কোনো অঞ্চলের গানই করেন তা না, তিনি সব ধরনের গানেই নিজেকে সমানভাবে পারদর্শী করেছেন। এমন একজনের কথা বলছি, আপনারা সবাই চিনেন, সোশ্যাল মিডিয়ার খুবই জনপ্রিয় একজন পরিচিত শিল্পী। কে হতে পারে? অনন্যা আচার্য। কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি। বলতে পারেন কেন সবসময় ভালো থাকি? হ্যাঁ, সেটা প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটার উত্তর হচ্ছে এরকম অনেকটা, সেটা হচ্ছে যে আমরা যে অবস্থানে যখনই যেভাবেই থাকি না কেন, আমরা সবসময় এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদেরকে স্রষ্টা যিনি আছেন তিনি অবশ্যই আমাদেরকে ভালোবেসেছেন। এই জন্য বলতেই হয় যে আমরা ভালোই আছি, সবসময় ভালো থাকি। একদমই তাই। তো অনন্যা, আপনার গান তো আমরা শুনবো, গানের শিল্পী যেহেতু আমাদের সাথেই আছেন। গানে যাওয়ার আগে আমরা একটু গানের জার্নিটা শুনবো। সেটা হচ্ছে যে এই যে অনন্যা আচার্য আজকে আমরা যাকে দেখছি, এই অনন্যার গানের শুরুটা কিভাবে হয়েছিল? আমার গানের শুরু হয়েছিল 3 বছর বয়সে। আমার মায়ের কাছে আমার গানের প্রথম হাতেখড়ি। এরপরে মায়ের যিনি শিক্ষক ছিলেন প্রয়াত শীতল ঘোষাল, চাঁদপুরে, তো তার কাছে আমার হাতেখড়ি হয়, মানে দ্বিতীয় হাতেখড়ি আর কি। তো এরপরে আস্তে আস্তে আমি শিখেছি শঙ্কর আচার্য। আমার বাবা ওষুধ কোম্পানিতে চাকরি করতেন, তো সেই সুবাদে আমরা বদলি হয়ে যখন কুমিল্লায় এলাম, সেখানে শিখেছি অলকা দাস ওনার কাছে। তো আমার মা বাবার একটা চিন্তা ছিল যে কিভাবে আমার গানটাকে আরও একটু মানে ভালো করা যায়, বা অনুশীলন যেটা বা চর্চা যেটাকে বলি আর কি। থাকে না যে সবার একটা স্বপ্ন থাকে, মা বাবার তো স্বপ্ন থাকে যে ছেলে মেয়েকে একটা ভালো পর্যায়ে দেখবে। তো মা বাবা ভাবলেন যে আমাকে কিভাবে ঢাকায় নিয়ে যাওয়া যায় এবং সেখানে যারা বড় বড় গুণীজনরা আছেন তাদের কাছে শেখা যায়। তো সেই সুবাদে আমি প্রতি শুক্রবার ঢাকা গিয়ে মানে গান শেখার আমার সুযোগ হয়েছে। কুমিল্লা থেকে ঢাকা? কুমিল্লা থেকে ঢাকা। আচ্ছা আচ্ছা। তো আমি 4 জন শিক্ষকের কাছে মানে পরপর গান শিখতাম আর কি। আমার শুরুর ক্লাসটা হতো কনক চাপা মামুনি এবং মইনুল ইসলাম খান স্যারের কাছে। এরপর আমি যেতাম ক্লাসিক্যাল শিখতে সঞ্জীব দে মামার কাছে। এরপর ফেরদৌসারা ম্যাম নজরুল সঙ্গীতে, এবং এরপর সবশেষে আমি লালন সাইজির বাণী যার কাছ থেকে নিতাম, ফরিদা পারভিন। তো এত গুণী মানুষের সান্নিধ্যে আসলে আসা হয়েছে, এটা আমার জন্য খুবই মানে আমার জন্য পরম ভাগ্য। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং সেই সাথে খুদে গান নাচ তখন 2008-9 দিকে হলো টপ 10-এ। তো তখন আমি ক্যামব্রিয়ান স্কুলে পড়ার সুযোগ পাই 10 বছরের জন্য, ফুল ফ্রি স্কলারশিপ আর কি। তো আমার মা বাবা চিন্তা করলো না, এবার ঢাকায় নিয়ে যেতেই হবে। তো সেখান থেকে আসার পর আবার আমি শিক্ষকদের কাছে যাওয়া শুরু করলাম। এরপর আবার আরও নতুন নতুন শিক্ষক যোগ হলো। আসলে আমার শিক্ষকের তালিকা অনেক বড়। আপনি ইতিমধ্যে যাদের নাম বলেছেন তারা মানে আমাদের বাংলাদেশের একজন কিংবদন্তি শিল্পী। তো এটা তো আসলে একটা পরম সৌভাগ্য, আপনি যাদের কাছ থেকে একেবারে সঙ্গীতের তালিমটা নিয়েছেন। আচ্ছা, তো আমরা অনন্যা এখন একটু অন্য একটা বিষয় যাই, সেটা হচ্ছে যে অনন্যার এই যে মানে গানে আসাটা অনেকটা বলা যায় যে ফ্যামিলির চাওয়া থেকেই, না? হ্যাঁ, দুটোই। মানে আমার নিজেরও ইচ্ছা ছিল। হ্যাঁ, আমার মা বাবাকে দেখতাম, তো আমার মা বাবা দুজনেই গান গাইতেন। আচ্ছা আচ্ছা। তো কি হতো, মা বাবাকে দেখে একটা মানে ভালো লাগা, ভালোবাসা কাজ করেছে। তো সেখান থেকে আসলে গানের প্রতি একটা আগ্রহ। এবং মা যখন গান গাইতে বসতেন তখন আমি মায়ের হারমোনিয়াম নিয়ে টানাটানি করতাম আর কি। আচ্ছা। যে এই গানটা আমি গাইবো, এটা তোমার গান না, এটা আমি গাইবো। আচ্ছা। তো এরপর থেকে মায়ের মনে হলো যে না, ওর গানের প্রতি একটা আগ্রহ আছে, ওকে গানে দেয়া যায়। তো দুটো মিলেই আসলে আমার গান। আপনারও ইচ্ছা ছিল এবং পাশাপাশি ফ্যামিলির একটা সাপোর্টটা আপনি পেয়েছিলেন। আচ্ছা, যেটা খুবই মানে দরকার ছিল। ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে শুধু মিউজিক না, আসলে কোনো সৃষ্টিশীল কাজে এইভাবে করা যায় না। আচ্ছা, আমি অবশ্য যে ভিন্ন প্রসঙ্গে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই অনন্যা যদি গানের শিল্পী না হতেন তাহলে অনন্যা কি হতেন?
আসলে ছোটবেলা থেকে তো নিজেকে শিল্পী হিসেবে দেখবার একটা আচ্ছা আচ্ছা আহ, অভিপ্রায় ছিল অভিপ্রায় ছিল। কিন্তু আমার মা বাবার খুব ইচ্ছে ছিল যে আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হই, মানে সব মা বাবার যে গতানুগতিক একটা ইচ্ছা থাকে। তো আমার কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি পড়াশোনা করেছি আসলে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। কিন্তু যখন এসএসসি এইচএসসি মানে পাশ করা হলো, তখন বুঝলাম যে না, সব জিনিস একসাথে করলে মানে গানটাকে আর গুরুত্ব দেওয়া হবে না, কারণ ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়াটা অনেক টাফ, অনেক পড়ালেখার দরকার হয়। তো সেখানে দেখা যাবে যে আমার গানের যে রেয়াজ কিংবা গানের প্রতি আমি সময় দিতে পারছি না, কারণ এটা তো ছোটোবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি হাজার হাজার মানুষের সামনে গান গাইবো এবং মানুষ আমার মৌলিক গান মানুষজন গাইবে। তো সেই স্বপ্নটাকে আসলে ছেড়ে দিইনি। তো সেই ইচ্ছাটাকে লালন করে আমি শেষমেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে ভর্তি হলাম। এটা আপনাকে আপনার সঙ্গীতের জার্নিটাকে আরো মানে এগিয়ে নিয়ে যায়। একদমই তাই। আমার মা বাবার একদম ইচ্ছে ছিল না। আচ্ছা আচ্ছা একদম ইচ্ছে ছিল না, তাদের ইচ্ছা ছিল যে মেয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে। আচ্ছা, কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এখন এটাই করা হয়েছে, কিন্তু পরে তারা এটাতে খুবই খুশি আর কি। আচ্ছা অনন্যা, আমরা যেহেতু জেনেছি যে আপনি চট্টগ্রামের মেয়ে, তো আমরা একটা চট্টগ্রামের একটা আঞ্চলিক গান যদি আমরা শুনি, আমার মনে হয় দর্শকরাও সেটাই চাচ্ছেন। আমরা চট্টগ্রামের একটা আঞ্চলিক গান দিয়ে আমরা তাহলে কথায় আবার ফিরে আসবো। ঠিক আছে, আমি যে গানটি গাইছি, গানটি লিখেছেন এবং সুর করেছেন লক্ষ্মীপদ আচার্য। রঙ্গিলা মাঝিরে এ গানটি সম্পন বিরায়, আমরা শুনে আসি। রঙ্গিলা মাঝিরে এ গানটি সম্পন বিরায়, রঙ্গিলা মাঝিরে এ গানটি সম্পন বিরায়। আইসরে তুই নিশিরাইতে আস্তে গরি মাতায়, আইসরে তুই নিশিরাইতে আস্তে গরি মাতায়, এ গানটি সম্পন বিরায়। রঙ্গিলা মাঝিরে এ গানটি সম্পন বিরায়। উজানিতে আইসো মাঝি বাডায় চলে যায়, অবাগিনীর মাতার কিরার খবর লইও। উজানিতে আইসো মাঝি বাডায় চলে যায়, অবাগিনীর মাতার কিরার খবর লইও। আইতে যাইতে আর গানত বই একখানা জিরায়, এই গানটি সম্পন বিরায়। রঙ্গিলা মাঝিরে এ গানটি সম্পন বিরায়। আইসরে তুই নিশিরাইতে আস্তে গরি মাতায়, এ গানটি সম্পন বিরায়। রঙ্গিলা মাঝিরে এ গানটি সম্পন বিরায়। অনেক ধন্যবাদ অনন্যা। থ্যাংক ইউ। আপনার গানের কণ্ঠের মতোই আপনিও অনন্যা। আচ্ছা অনন্যা, একটা প্রশ্ন খুব করতে ইচ্ছা করছে, একটু ট্রেন্ডিং কোশ্চেন, এই জন্য আর কি করছি। সেটা হচ্ছে যে অনন্যার চোখে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে সুদর্শন পুরুষ কে? আমার চোখে আমার বাবা সবচেয়ে সুদর্শন পুরুষ। বাবা হচ্ছে সবচেয়ে সুদর্শন। সব মেয়েরই থাকে যে বাবা তাদের কাছে একটা আদর্শ থাকে, আইডল থাকে এবং সবচেয়ে সুদর্শন, সেটা তো আছেই। কিন্তু আমি আসলে ধরেন এই জেনারেশনের কথা বলছি, মানে এরকম কি কেউ আছে বা আপনার চোখে মনে হয় যে এই ব্যক্তিটা বাংলাদেশের এখন সবচেয়ে সুদর্শন পুরুষ? আমার কাছে মডেল নোবেলকে খুব সুদর্শন পুরুষ মনে হয় এখনো পর্যন্ত। দারুণ অ্যানসার। মানে আমি যখনই ওনাকে স্ক্রিনে দেখি, এতটা ফিট উনি এখনো মানে আসলে দেখলে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। তার ব্যক্তিত্ব, তার কথা বলার ধরন, সবকিছু মিলিয়ে। আচ্ছা, আপনি কি আপনার ছোটবেলায় ওনাকে দেখেছেন টিভিতে? আমি তো আমার ছোটবেলায় দেখেছি, হ্যাঁ। কিছুদিন আগেও তার একটা ছবি দেখলাম, তখন মনে হলো যে না, উনি আমাদের বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। যাই হোক, দর্শক শুনলেন তো, এটা আসলেই বেশ রুচিশীল একটা উত্তর এবং পছন্দ আছে। আচ্ছা অনন্যা, আবার গানে ফিরে আসি। আপনি আসলে মূলত
ফোক গানে আপনি বেশ জনপ্রিয় হয়েছেন, আমরা জানি যেটা বেশ কিছু চ্যানেলের যে লাইভ প্রোগ্রামগুলো এবং আপনি নিয়মিত সেটা করে থাকেন। তো ফোক গান আসলে শিল্পীর ক্ষেত্রে তো প্রতিটা মানে গানই তার কাছে খুব প্রিয় থাকে, পছন্দের থাকে। আপনার কি এরকম কোনো জনরা আছে যে যেই জনরার গানটা আপনি পছন্দ করেন, সেটা এরকম কি আছে ফোক বা অন্য কিছু? হ্যাঁ, আমি তো ক্লাসিক্যাল নিয়ে পড়াশোনা করছি, তো ক্লাসিক্যালের প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে। এরপরে সেমি ক্লাসিক্যাল যে গানগুলো, কিন্তু এছাড়াও ফোক গানের প্রতি একটা দুর্বলতা আছে, কারণ আমাদের বাংলাদেশের যে নারীর টান, যে মাটির টান, তো ফোক গানে পাওয়া যায়। তো যখনই আমি ফোক গানটা গাই কিংবা সাইজির কোনো বাণী গাই, কেন জানি না আমি ফোক গানটাতে ডুবে যাই। আসলে সব ধরনের গান তো ভালো লাগে, কিন্তু কিছু কিছু থাকে না খুব বিশেষ, সেমি ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল কিংবা ফোক গানের ক্ষেত্রে আমার এরকমটা মনে হয় আর কি। তাহলে আমরা ধরে নিতে পারি যে ফোক গানটা হচ্ছে আপনার সবচেয়ে পছন্দের জনরা, সেমি ক্লাসিক্যাল এবং ফোক। আচ্ছা, দুটো একদমই আলাদা জিনিস। অবশ্যই। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যেহেতু নিয়মিত স্টেজ শো করেন, তো স্টেজ শোতে তো যেটা হয় যে আমাদের ফোক গানের রেসপন্সটা অনেক ভালো থাকে, অনেক বেশি থাকে, এবং বিভিন্ন অঞ্চলের কিছু আঞ্চলিক গানও বেশ জনপ্রিয়। আমি যদি ফোক গান থেকে এবার আসি যে আধুনিক গানের ক্ষেত্রে আপনি নিয়মিত তো আধুনিক গান করে থাকেন। হ্যাঁ, আমি করেছি। তো আধুনিক গানের ক্ষেত্রে আপনার পছন্দের শিল্পীকে? অনেক না, আমি যদি আসলে আধুনিক গানেরও তো অনেক ক্যাটাগরি আছে না? হ্যাঁ, সেটা তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে আমি কাদের আইডল মানি, সেই ক্ষেত্রে অবশ্যই সাবিনা ইয়াসমিন ম্যাম, রুনা লায়লা ম্যাম, কনক চাপা মামুনি। তো ওনারা আমি ওনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি সবসময়, এবং তাদের যে ব্যক্তিত্ব এবং তাদের যে গায়কী, সেটা সবসময় আমাকে মুগ্ধ করে। আমি চেষ্টা করি। এছাড়াও আরও অনেক শিল্পী আছেন, যেমন আমি যদি ইন্ডিয়ান আধুনিক গানগুলোর কথা বলি, লতা মঙ্গেশকরজি, আশা ভোসলে, সন্ধ্যা মুখোপাধ্যায়, ওনাদের গানগুলো আমাকে ভীষণ টানে। আচ্ছা, এর পাশাপাশি আপনি আমি আসলে জানতে চাচ্ছি স্পেসিফিক করে, ধরেন যদি একজন শিল্পীর নাম বলতে বলি যে না, ওনাকে আসলে ওনার গায়কী থেকে, ওনার ব্যক্তিত্ব থেকে আপনি অনুপ্রাণিত, এরকম বললে একটা নাম আসলে আমি বলতে পারবো না, কারণ এত শিল্পী পছন্দের, এত শিল্পীকে বাদ দিয়ে কিভাবে একজনের নাম বলবো? হ্যাঁ। আচ্ছা, আমরা কি অনন্যাকে সিনেমার প্লেব্যাকে দেখেছি? ইতিমধ্যে আপনি সিনেমার প্লেব্যাক করেছেন, এবং আপনার ভবিষ্যতেও আপনি করবেন, আশা করি আরো বেশ কিছু গানে করবেন। তো আমরা কি সেখান থেকে একটা গান এখন শুনতে পারি? অবশ্যই। আমি নাটকের বেশ কাজ করেছি, এবং সেখান থেকে আমি আমার একটা মৌলিক গান গাই। প্লিজ আমরা মৌলিক গান শুনতে চাই। ঠিক আছে। আমি যে গানটি গাইছি, সে গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, গানটি সুর করেছেন শাওন গানওয়ালা, এবং আমি তার সাথে গেয়েছি। গানটা একটা ডুয়েট গান ছিল। গানের শিরোনাম হচ্ছে কেউ একজন। শুনে আসি আমরা। প্রশ্নের আড়ালে থেকে যায় কত প্রশ্ন, স্বপ্নের আড়ালে ঢেকে যায় কত স্বপ্ন, কিছু প্রশ্ন, কিছু স্বপ্ন আজীবন ফেরি করে মন, ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন, ভাবনা ওপারে থাকে সবারই কেউ একজন, না 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 না, রা 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 না না, দে না না। এক জীবনে অনেক হিসেব রয়ে যায় বাকি, তবু মানুষ দূর আকাশে খোঁজে সুখ পাখি। কিছু কথা
কিছু ব্যথা স্মৃতিতে থাকে আমরণ ভাবনার ওপারে থাকে সবারই কেউ একজন ভাবনার ওপারে থাকে সবারই কেউ একজন না 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 দের না 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 দের না 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 না। অনেক ধন্যবাদ। Thank অনেক you. সুন্দর একটা গান, আসলেই সুন্দর একটা গান। এটা নাটকের গান ছিল? এটা নাটকের গান ছিল, ইচ্ছে ঘুরি নাটকের নাম। ইচ্ছের ঘুড়ি, আচ্ছা আচ্ছা। এবং এটাতে অভিনয় করেছেন অপূর্ব ভাই এবং মেহজাবিন আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, গানটা আসলেই সুন্দর। আচ্ছা অনন্যা, আমরা একটু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটু জানতে চাচ্ছি যে মৌলিক গান তো আপনি করছেন, তো মৌলিক গানের সংখ্যা কি আরো বাড়িয়ে দিবেন কিনা সামনে, বা কি প্ল্যান আছে আসলে সঙ্গীত নিয়ে আপনার? মৌলিক গান অনেক করেছি আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অবশ্যই একজন শিল্পী পরিচিত হয় তার মৌলিক মৌলিক গান গানে দিয়ে। অবশ্যই। তো চেষ্টা তো থাকবে মৌলিক গান আরো বাড়ানোর। এর মধ্যে অনেকগুলো মৌলিক গানের কাজও করেছি যেগুলো সামনে আসবে। হ্যাঁ। তো আচ্ছা, এই ধরেন যে ক্লাসিক্যাল, তো আপনি একজন ক্লাসিক শিল্পী এবং ক্লাসিক ফ্যানও বলা যায়, আপনি খুব পছন্দ করেন। তো আমরা কি ক্লাসিক্যাল কোনো অ্যালবাম বা এরকম কিছু কি আপনার কাছ থেকে নেক্সট আমরা পাচ্ছি কিনা? ব্যাপারটা হচ্ছে কি, মানে বর্তমানে যারা দর্শক আছে তারা আসলে সেই যে সিডির যুগে যে অ্যালবামগুলো ছিল সেগুলো তো এখন ইউটিউবে একটা রেশ ধরে সেটা এখন তো ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক রকম প্ল্যাটফর্মে হয়তোবা একটা দুটো গান যেগুলো মানুষের খুব হৃদয়ে লাগে, তাও আবার সেমি ক্লাসিক্যাল বা ক্লাসিক্যালের মতো গান, সেরকম দর্শক বা শ্রোতা আমার কাছে মনে হয় বাংলাদেশে কম আছে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি সবসময় মানে চেষ্টা করেছি অন্তত আমার একটা দুটো সেমি ক্লাসিক্যাল যে গানগুলো সেগুলো মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্য। কিন্তু এই চেষ্টা আসলে কতদিন টিকবে আমি জানি না, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষের ফোকের প্রতি খুবই একটা দুর্বলতা আছে। তো বেশিরভাগ মানুষই আসলে ফোক গানটা শুনতে পছন্দ করে, কিন্তু তবু আসলে চেষ্টা থাকবে আমার যে ক্লাসিক্যাল গানটা আমি যেন সবার সামনে, বা এখন বৈঠকি গান তো খুবই কম হয়, বাংলাদেশে যে ক্লাসিক্যালের আসরগুলো সেগুলো খুবই কম হচ্ছে। তো সেগুলো ছাড়া আসলে অ্যালবামটা আগে যেরকম আমরা ক্লাসিক্যালের একটা আলাদা আলাদা অ্যালবাম পেতাম, সেখানে বিভিন্ন রাগ থাকতো, তো সেটা এখন পাওয়াটাও যাচ্ছে না। আপনি বলতে চাচ্ছেন যে বাণিজ্যিকভাবে সেটার চাহিদাটা কম, সেটার চাহিদাটা কম, এজন্য দর্শকদের চাহিদার প্রতি খেয়াল রেখে আপনি হচ্ছে গান। আমি অবশ্য এটা বলেছিলাম অন্য একটা দৃষ্টিকোণ থেকে, সেটা হচ্ছে যে যেহেতু আপনার পছন্দের জায়গা, কিছু কাজ থাকে না একজন শিল্পীর যেটা শুধুমাত্র নিজের জন্য না, নিজের জন্য আমি তো করছি। আচ্ছা আচ্ছা, মানে সেইটারই একটা মানে আউটপুট আমরা কোনো অ্যালবাম বা একটা সিঙ্গেল এরকম পেতে যাচ্ছি কিনা? সিঙ্গেল হয়তো বা সামনে আসতে পারে। আরেকটা বিষয় একটু, সেটা হচ্ছে যে আপনি যেহেতু একজন ভার্সেটাইল একজন শিল্পী, আপনি সব ধরনের গান করেন, তো সেক্ষেত্রে ওয়েস্টার্ন করা হয় কিনা? মানে ওয়েস্টার্ন বলতে ধরেন আমি বোঝাতে যাচ্ছি যে একটু বিদেশি ধারার যে গানগুলো, মানে আমি কি বোঝাতে পেরেছি যে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, করেছি, করা হয় আসলে। ওই ধারার আমরা একেবারে অনুষ্ঠানের মোটামুটি শেষের দিকে, তো কিছু বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা র্যাপিড ফায়ার একটা সেগমেন্ট আছে আমাদের, আচ্ছা, প্রোগ্রামের শেষে হয় এটা, তো আমরা সেই সেগমেন্টটা এখন যেতে চাচ্ছি। ঠিক আছে, মানে একটা করেই নাম বলতে হবে। আচ্ছা আচ্ছা, এবং সেটা কোনো ব্যক্তিত্বের নামও হতে পারে, তো আমরা একটা নাম বলার চেষ্টা করব। আচ্ছা, প্রথম প্রশ্ন র্যাপিড ফায়ার কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। অনন্যার পছন্দের খাবার? পান্তা ভাত, ইলিশ মাছ। অনন্যার পছন্দের শিল্পী একজন? দুজন হলে একসাথে খুবই ভালো হতো। আচ্ছা বলেন, দুজনের কথাই বলেন। সাবিনা ইয়াসমিন ম্যাম, রুনা লায়লা ম্যাম। দুজনেই তো দেশে হয়ে গেল, বাইরে? বাইরে যদি বলি তাহলে বর্তমান শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল, আচ্ছা। অনন্যা সিনেমা দেখে? হ্যাঁ, সিনেমা তো সবাই দেখে কম বেশি। আছে অনন্যার পছন্দের নায়ক বাংলাদেশে? যে কেউ হতে পারে, বাংলাদেশ কেন, বাংলাদেশের বাইরে, পৃথিবীর যে কোনো প্রান্তে। অনির্বাণ ভট্টাচার্যের কাজ করে। অনির্বাণ ভট্টাচার্য, আচ্ছা। অনন্যার অবসর সময়ে সবচেয়ে পছন্দের কাজ? ছবি আঁকা।
ছবি আঁকা, বই পড়া, এই দুটো। আচ্ছা, ছবি আঁকা এবং বই পড়া। হ্যাঁ, ছবি আঁকা মানে আপনি কোথাও শিখেছেন? ছোটবেলায় তো শেখা হয়েছে, আচ্ছা। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কোথাও? প্রাতিষ্ঠানিক ওরকম ভাবে না। আমার আর্ট টিচার ছিলেন দুজন, তো ওনাদের কাছে শেখা হয়েছে আর কি, যতটুকু ছোটবেলায় শেখে না মানুষ, যে বল আঁকা, চারুকলা, ওরকম। আমরা একেবারে অনুষ্ঠানের শেষে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসবো, কিন্তু আমরা গান শুনতে শুনতে বিদায় নিব। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমি একটু বিদায় নিয়ে আসি, তারপর আমরা গান শুনবো। প্রিয় দর্শক, আশা করি অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগেছে, কারণ আপনাদের পছন্দের শিল্পী অনন্যা আচার্য ছিলেন আজকে আমাদের সাথে। আর আমাদের এই অনুষ্ঠানে আপনারা যদি আপনাদের পছন্দের কোনো শিল্পীকে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে এই প্রোগ্রামের কমেন্ট বক্সে আপনাদের পছন্দের শিল্পীর নামটা লিখে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনার শিল্পীকে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। তো আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। তবে একজন শিল্পীকে পেয়েছি, এত ভার্সেটাইল একজন শিল্পী, তার গান শুনতে শুনতেই আমরা বিদায়টা নিতে চাই। তো আমি বিদায় নিচ্ছি, কিন্তু গান শুনতে শুনতে আমরা চলে যাব। আমি যেহেতু লালন সাজির বাণী শেখা হয়েছে ফরিদা পারভিন ম্যামের কাছ থেকে, তো আমি সাজির বাণী দিয়ে আসলে শেষ করতে চাই, যাতে মানুষ এই গানটার সাথে রিলেট করতে পারে। জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুকালে, জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুকালে, কি হয় তা বাধা দিলে মোহনা শুকনা, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। দিন থাকতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না।